আজকে উদ্বাস্তু পরিবার এবং অনলি লোকাল ইউটিউব চ্যানেলের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় সিএ সংক্রান্ত আলোচনা এবং পিকনিকের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত প্রধান উদ্যোক্তা ঝন্টু মণ্ডল, অ্যাডভোকেট কোয়েল বৈরাগী, বিশিষ্ট শিক্ষক দীপ্ত নস্কর, সঞ্চালক জয়দীপ মণ্ডল, উপস্থিত বিশিষ্ট আরেকজন ব্যক্তিবর্গের মধ্যে সনাতনী সেবক শান্তনু সাহা সহ অল ইন্ডিয়া মতো মহাসংঘের যারা পদাধিকারী আছেন সমস্ত পদাধিকারী এবং আমার সামনে যারা দীর্ঘদিন ধরে লড়াইটা দিয়েছেন, কর্মটা করেছেন এবং যে মানুষগুলো ওপার বাংলা থেকে নিপীড়িত হয়ে সবকিছু ছিল শূন্য হাতে এসে তাদের থাকতে হয়েছে, তাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। সেই মানুষগুলোকে হেল্প যেরকম করেছেন, তাদের মেন্টালি সাইকোলজিক্যালি সাহায্য করা আপনারা করেছেন, সে সমস্ত মানুষকে আমি শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। দেখুন, লড়াইটা আজকের না, লড়াইটা বলতে গেলে পরে গিয়েছিল যে ভারতবর্ষ ভাগ হবে এবং যেখানে ধর্মের ভিত্তিতে ভাগ হবে, হিন্দু এবং মুসলিম, সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু বাংলাদেশে মুসলিম ছিল বেশি এবং তারা চাইছিল কোনো না কোনো ভাবে আরো বেশি করে, এখন যেটা আপনারা দেখছেন তার থেকেও আরো বেশি ছিল তাদের চিন্তা ভাবনা। আপনারা এই যে খালটা গেলে পরে দেখা যায় যে কলকাতা ঢোকার আগে, এয়ারপোর্টের আগে যে খালটা আছে ওই পর্যন্ত তাদের চিন্তা ভাবনা ছিল। মালদা, নদিয়া, আপনারা জানেন 18 তারিখে, 18ই আগস্ট, 15 আগস্টে তারা স্বাধীনতার তারা উদযাপন করে না, 18 তারিখে। তো এই যে হিস্ট্রি, যে চিন্তা ভাবনা হয়তো বা আমরা অনেকে জানি, অনেকে জানি না, এর পিছনে বাংলাদেশে এবং এখানে যেরকম এখানের যারা ছিলেন তারাও লড়াইটা দিয়েছিলেন এবং বাংলাদেশে যারা ছিল তারাও লড়াইটা দিয়েছিল, সনাতনী যারা, যে পশ্চিমবঙ্গকে অন্তত এর ভিতরে যেন না ঢোকে, পশ্চিমবঙ্গ আলাদা যেন থাকে। এবার কথা বলি যে উদ্বাস্তুদের কথা। দেশটা ভাগ হলো, আপনারা কিছু বছর আগে শুনেছেন যে স্কটল্যান্ড থাকবে কি থাকবে না, মানে ইংল্যান্ডের যে গ্রেট ব্রিটেন যেটা আছে, ওয়েলস নিয়ে আরো যে আয়ারল্যান্ডের নিয়ে, তার ভিতরে থাকবে কিনা তাদের কাছ থেকে কিনা হয়েছিল ভোট। তা ভোটে বোধহয় 2-3% তারা বলছে জিতে যে তারা থাকবে। কিন্তু যারা এই অবিভক্ত ভারতবর্ষ, মানে বাংলাদেশ তো আগে ছিল না, ভারতবর্ষের মধ্যে ছিল, তাদের কাছ থেকে কোন রকম কোনো ভোটাভুটি নেওয়া হয়নি। যেখানে যেরকম ভাবে ইচ্ছে সেখানে সেরকম ভাবে ঢুকিয়ে দিয়েছিলেন। সেই সময় জওহরলাল নেহরু সে চিন্তা করেছে যে কোনো ভাবে আমাকে যা কোনো কিছু হয়ে হোক, দিয়ে হোক, করে হোক, সে বাংলা থাকুক কি বাংলা মরুক বাঁচুক, কটা মানুষ মরছে, কটা মানুষ জ্বলছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, তাতে কিছু আসে যায় না, আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। জিন্না ভাবছে স্যাক্রিফাইস হোক, গণহত্যা হোক, নোয়াখালী গণহত্যা হোক, গ্রেট ক্যালকাটা কিলিং হোক, কি অন্য কোনো কিছু হোক, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। মানুষগুলো হচ্ছে কোলাটারাল ড্যামেজ, আমাদের মানুষগুলো, হিন্দু মানুষগুলো। তাহলে আজকে সেই হিন্দু, মতুয়া, নমশূদ্র মানুষগুলো সব থেকে বলি হয়েছে, কারণ এই মানুষগুলো তো রিজিট মানুষগুলো। বাংলাদেশে আমাদের মানুষগুলো কাজিয়া করেছে ধর্ম রক্ষার জন্য। গুরুচাঁদ ঠাকুর এবং 36 জাতি এক করে
যদি না করে উনি রুখে দাঁড়াতেন তাহলে পরে প্রথমে খ্রিস্টান হয়ে যেত মিশনারির মাধ্যমে, আর পরে মুসলিমদের যে হাসুয়া বলি আমরা, যা দিয়ে বড় বড় ধান কাটে, অনেক বড় বড় হয় হাসুয়া, অনেকে হয়তো বা চেনে না, তাহলে সেই হাসুয়ার আগায় দাঁড়িয়ে তাদের মুসলিম হতে হতো। আমরা রুখেছিলাম। আমরা এটা গর্ব করে বলি, এই লড়াইটা ফিজিক্যাল, সাইকোলজিক্যাল একত্রিত ভাবে লড়াই, যে লড়াইয়ের একটা লেগেসি আছে। তো এইবার এই মানুষগুলো আসতে চায়নি, কিছু এসে আবার ফেরত গেছে। আমার ঠাকুরদা যখন এসেছিলেন বাংলাদেশ থেকে, পিয়ার ঠাকুর আসার পরে উনি এই যে ঠাকুরনগর তৈরি করেছিলেন, সেই ঠাকুরনগরের ওটা হচ্ছে ঠাকুর ল্যান্ড অ্যান্ড প্রাইভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভারতবর্ষের প্রথম রিফিউজি ল্যান্ড। যে জায়গা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একসাথে ওনারা ব্যারিস্টারি পাশ করেছিলেন এবং হেল্প করেছিলেন এই ঠাকুরনগর রিফিউজি যে ল্যান্ডটা সেটা তৈরি করে। আজকে ওনার লড়াই ছিল, বীণাপাণি ঠাকুরানীর লড়াই ছিল, অল ইন্ডিয়া মতো মহাসংঘের লড়াই ছিল, অনেক ছোট বড় উদ্বাস্তু সংগঠন ভারতবর্ষে, আসাম থেকে শুরু করে দিল্লি, ইউপি, মহারাষ্ট্র, কর্ণাটক, আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই। এই লড়াইটা কিসের জন্য? লড়াইটা হচ্ছে একটা সুকৌশল কনস্পিরেসি। এগুলো জানার দরকার যে একটা সময় এই মানুষগুলো একত্রিত ছিল, যদি একত্রিত থাকে তারা সংঘবদ্ধ। গণপরিষদে গিয়েছিলেন একটা সেম টাইম ডক্টর বি আর আম্বেদকর, উনিও নির্বাচিত হয়েছিলেন। আগে পার্লামেন্ট বলতো না, আগে গণপরিষদ। তাহলে পরে তাদের থেকে মেম্বার নির্বাচিত হবে। তাহলে মেম্বার যদি নির্বাচিত হয় তাহলে পরে তারা ডিমান্ড করবে। তাহলে এরা তো একে তো বাঙালি, বুদ্ধিমান জাতি, দ্বিতীয় হচ্ছে তারা নিপীড়ন উপেক্ষা করে কর্মগুণে, তাদের ধর্মের অধিকার নেই, তাদের শিক্ষার অধিকার নেই, তাদের কোনো কিছুরই অধিকার নেই। সেই এত কোনো কিছু সারপ্রাস যে জায়গাটা আছে, সেখান থেকে এই মানুষগুলো উঠেছে। এরা তো ছেড়ে কথা বলবে, এদের মধ্যে থেকে রাজা হবে আগামী দিনে। তাহলে পরে কি করতে হবে? ডিভাইড অ্যান্ড রুল, স্ক্যাটার